এই ভিডিওতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন সম্পর্কে সব কিছু জানতে পারবেন, অর্থাৎ কোন ইউনিটের মাধ্যমে আপনি বিভাগ পরিবর্তন করবেন সব কিছু। আপনি যদি বিজ্ঞান থেকে মানবিকে যেতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল। সাথে আপনি যদি বাণিজ্য কিংবা মানবিক থেকে বিজ্ঞানের কোনো সাবজেক্টেতে যান, যদিও স্কোপ কম, তারপরেও কিন্তু দেখতে পারেন। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি, বিজ্ঞানের স্টুডেন্টরা প্লিজ মাস্ট ওয়াচ দিস ভিডিও, এবং আপনি বিভাগ পরিবর্তন নিয়ে সব কিছু জানতে পারবেন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এত সব থেকে বের হয়ে আপনি যদি ডিফারেন্ট কিছু সাবজেক্ট ট্রাই করতে চান এবং আপনি যদি আপনার আগ্রহের জায়গা থেকে কোনো সাবজেক্ট বাছাই করতে চান, সেক্ষেত্রে বি ইউনিট কিন্তু অন্যতম। তো আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। তো আমরা আলোচনাটা শুরু করব। আমি অনেকক্ষণ ধরে আসলে জায়গায় খুঁজছি। আমি এখন আছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। কিছুক্ষণ আগে ছিলাম কার্জনে, সেখানে আসলে সকালবেলা মানুষজন হাঁটাচলা করে, যার জন্য বসার মতো আসলে সুযোগটা কম। এরপরে গেলাম সেন্ট্রাল ফিল্ডে, সেখানেও বুঝতে পারি নাই। এখন যেহেতু সকালে ফুটবল খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে সেখানে ফুটবল ছিল। আর এখন আসছি সিনেটে, যদিও আজকে অন ডে। এই দিক দিয়ে আসলে বাসগুলো যাতায়াত শুরু করবো। তো আমার কাছে সময় কম, এবং আই গেস আপনাদেরও আমি সময়টা কম নিব। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি একদম সার্কুলার অনুযায়ী আপনাদেরকে জানাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সুবিধা হবে। শুরুতে আমি বি ইউনিট নিয়ে আলোচনা করব, যেহেতু বি ইউনিট এখানে সব থেকে বেশি আসন রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এখানে প্রায় 962টা আসন রয়েছে। এবং আমি গত বছরের যে সার্কুলার সেটা ফলো করতেছি, অর্থাৎ রিসেন্ট একদম, সেটা হচ্ছে যে দেখেন এখানে আপনার 1 ঘন্টা 30 মিনিটের একটা পরীক্ষা হবে, এবং এই 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় সাধারণত বিজ্ঞানের শিক্ষার্থীরা, মানবিকের শিক্ষার্থীরা এবং বাণিজ্যের 3 শিক্ষার্থীর জন্য আসলে বি ইউনিট। যেহেতু মানবিকের জন্য ডেডিকেটেড ইউনিট এটা, তো তাদের জন্য আসন সংখ্যা বেশি আছে, এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিভাগ পরিবর্তনের মূল জায়গাই হচ্ছে মূলত এটা। এখন কথা হচ্ছে, শুরুতে যদি যোগ্যতা নিয়ে কথা বলি, যেহেতু বিভাগ পরিবর্তনের কথা বলছি, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের কিন্তু 8 থাকতে হবে, অর্থাৎ 3.50 করে। এসএসসি এইচএসসি মিলে কিন্তু অ্যাটলিস্ট 8.00, অর্থাৎ 8 থাকতে হবে। মানবিকের ক্ষেত্রে 7.50, আর বাণিজ্যের ক্ষেত্রে 7.50। যেমনটা বললাম, বাস যাচ্ছে, আই গেস শব্দটা খুব বেশি হবে না। এখন মূল যে বিষয়টা হচ্ছে যে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ইনস্টিটিউট সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো আমি এখানে বলি, কলা অনুষদে প্রায় না, মোট 17টা সাবজেক্ট রয়েছে। সামাজিক বিজ্ঞানে রয়েছে 16টা সাবজেক্ট, এবং আইন অনুষদে রয়েছে আইন বিভাগ। সমাজ কল্যাণ গবেষণাতে সমাজ কল্যাণ রয়েছে। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, এটাতে স্বাস্থ্য অর্থনীতি রয়েছে। এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 3টা স্ট্রিমে পড়াশোনা করা যায়: ভাষা শিক্ষা, সামাজিক বিজ্ঞান এবং বিশেষ শিক্ষা, যেটি স্পেশাল এডুকেশন। আর ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে এখানে আপনারা পড়ার সুযোগ পেতে পারেন। এবং ইনস্টিটিউট, অর্থাৎ আধুনিক ভাষা ইনস্টিটিউটে কিন্তু 4 ধরনের ভাষাভিত্তিক সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে আপনার ইসোল, অর্থাৎ ইংলিশ ফর স্পিকার্স, দেন হচ্ছে এফএলসি অর্থাৎ ফ্রেঞ্চ, দেন চাইনিজ, দেন জাপানিজ। এই 4 ধরনের ভাষা স্ট্রিমে আপনি পড়তে পারবেন। এখন কথা হচ্ছে, এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ রয়েছে, সঙ্গীত আছে, নৃত্যকলা আছে, এগুলো মাইগ্রেশনের বেশ কিছু বিষয় আছে। আমি আপনাদের বেসিক যে জিনিসটা, যে আসলে কীভাবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মানে এই অংশটা আপনারা অ্যাভেল করতে পারবেন, সেক্ষেত্রে একটু বলি যে বাংলাতে 15টা এমসিকিউ থাকছে, ইংরেজিতে 15টা এমসিকিউ, এবং সাধারণ জ্ঞানে কিন্তু 30টা এমসিকিউ থাকছে। এবং বলে রাখি, এখানে কিন্তু সিলেবাস আমি আপনাদেরকে জানাবো। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তাহলে সাধারণ জ্ঞানে 30 আর বাংলা ইংরেজি মিলে 30, অর্থাৎ 60 মার্কের 60 মার্কসের কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা এখানে হবে। এবং বাকি 40 মার্ক থাকবে রিটেনে, অর্থাৎ বাংলাতে থাকবে 20 এবং ইংরেজিতে থাকবে 20, টোটাল কিন্তু 40 মার্ক রিটেন অংশে। তাহলে মোট পরীক্ষা হলো কত? 60 মার্কের এমসিকিউ, 40 মার্কের রিটেন, অর্থাৎ 100 মার্কের আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 20 মার্ক থাকবে আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে। আপনারা জানেন যে জিপিএ 5x10 10 আসে, এবং সেক্ষেত্রে যদি দুটোতেই 5 5 10 10x2 20 চলে আসে ফুল মার্ক। তো এক্ষেত্রে যাদের জিপিএ কম, অর্থাৎ 8 আছে, তাদের ক্ষেত্রে 16, অর্থাৎ 4 মার্ক আপনি পিছিয়ে আছেন, এটি কিন্তু আপনাদেরকে আগে থেকেই অ্যাওয়্যার থাকতে হবে। তো এই ক্ষেত্রে এই হচ্ছে বিষয়। এখন একটা জিনিস এখানে বলে রাখা দরকার, যে আসলে কোন বিষয়গুলো আপনারা বলবেন বা কোন বিষয়গুলো পড়বেন। এক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে আপনার জন্য সহজ সলিউশন। আমি বাড়তি কিছু বলবো না, কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালিসিস করুন। আমি তারপরে একটু বলে রাখি যে ভর্তি পরীক্ষার কিন্তু আমরা জানি যে ব্যাকরণ অংশতে আমাদের 9-10 যে ব্যাকরণ বইটা, বাগধারা বলেন, সমাস বলেন, যা যা আছে ব্যাকরণের সিলেবাসে, সেগুলো মূলত এসে থাকে। পাঠ্য বইটা এখানে খুব গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের বাংলার ক্ষেত্রে কিন্তু আপনার সহপাঠ, অর্থাৎ সেক্ষেত্রে আপনার উপন্যাস, দেন হচ্ছে নাটক, এই বিষয়গুলো
এখানে গুরুত্বপূর্ণ। আর এর সাথে ইংরেজির যদি কথা বলতে হয়, ইংরেজির কথা বলতে গিয়ে আমি একটু বলি, আমি অ্যাজ আ ফাইনাল ইয়ার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির, আমার বেশ কিছু ভুল থেকে শিক্ষা নেওয়া, আমার এই 4 বছরের অভিজ্ঞতা এবং বিগত 4-5 বছর আমার অ্যাডমিশন জার্নিতে আমি আপনাদেরকে যেভাবে সাহায্য করে আসছি, এবছরও আমি আপনাদের পাশে রয়েছি। এক্ষেত্রে ইংরেজির জন্য আমি বেসিক্যালি জাস্ট নর্মালি আমার এই আইপ্যাড ব্যবহার করে আমি আপনাদের একদম সরাসরি অর্থাৎ গুগল মিটের মাধ্যমে আপনাদের কথা শুনে আপনাদেরকে দেখে আমি কিন্তু গাইডলাইন প্রোভাইড করি। সেক্ষেত্রে খুবই ভালো হবে, স্বল্প সম্মানিত আমি জাস্ট আপনাদের ইংরেজি অংশটাতে আপনাদেরকে পুশ করব। এক্ষেত্রে যারা আমার এই বিষয়টা আগ্রহী যারা, তারা অবশ্যই আমাকে প্লিজ নক মি, ফিল ফ্রি টু নক। আমরা আগামী 15 তারিখ থেকে আমরা কিন্তু শুরু করবো, অর্থাৎ এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু 3রা অগস্ট, আমরা কিন্তু 15 অগস্ট থেকে আমরা ভিডিওটা শুরু করব, মানে ক্লাসগুলো শুরু করব। খুব বেশি ক্লাস হবে না, অল্প ক্লাসগুলো, যেগুলো লাগবে সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দেখাবো এবং আই গেস আপনাদের সকলেরই ইংরেজি অংশে খুব ভালো একটা ফলাফল আসবে। এর পাশাপাশি আমি যদি একটু বলি এখানে যে আপনার পাস মার্ক এখানে খুব গুরুত্বপূর্ণ। 100 মার্কের আপনার যে মূল পরীক্ষা, সেই মূল পরীক্ষার কিন্তু আপনার এমসিকিউ অংশ আলাদাভাবে পাস করতে হয়, রিটেন অংশ কিন্তু আলাদাভাবে পাস করতে হয়। দেখেন মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাদ দেওয়ার জন্য মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, এত লক্ষাধিক স্টুডেন্ট সেখানে বাদ দেওয়ার একটা প্রতিযোগিতা থাকতেছে। তো সেক্ষেত্রে আপনার ইংরেজি অংশে সব থেকে বেশি ঝামেলাটা হয়, এমনভাবে ট্রিকি প্রশ্ন করে। দেখুন ইংরেজিতে কেউ দুর্বল না, আমরা ইংরেজিতে সবাই ভালো। আমরা দুর্বল যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে এমনভাবে 4টা অপশন দেওয়া থাকে, এটাও সত্য, এটাও হতে পারে, এটাও মনে হয় হয়ে গেছে, এটা তো হবেই। এই 4টা অপশনের মধ্যেই কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন যে আসলে হবে কোনটা। দেখেন আমি নিজেই ভুল করেছি, আমি যেখানে নিজেকে সেলফ কনফিডেন্ট ভাবতাম যে আচ্ছা ইংরেজি অংশে কি আর এমন, কোশ্চেন অ্যানালাইসিস করেছি, এই করেছি, সেই করেছি, কিন্তু দিন শেষে পরীক্ষার যে এনভায়রনমেন্ট, পরীক্ষার হলের যে এনভায়রনমেন্ট, সেখানে গিয়ে আপনি বুম। এই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে এই জন্য কিন্তু প্র্যাকটিসে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আইবিএতে পরীক্ষা দিয়েছি, আইবিএতে ভুল করেছি, আমি আমার বিভাগে আমার ইউনিটে আমি ভুল করেছি, তো এরপরে আমি এই ভুলটা শুধরিয়েছি, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো বা আই গেস দেখিয়ে দিতে পারবো। এখন পাস মার্কের ক্ষেত্রে বলি, বাংলাতে 5 পাওয়া খুব বেশি টাফ না, ইংরেজিতে 5 পাওয়া খুবই টাফ। অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু 5 পেয়ে ওঠে না। এর পাশাপাশি সাধারণ জ্ঞানে 20-এর মধ্যে 30-এর মধ্যে কিন্তু আপনাকে 10 পেতে হবে। বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা আই গেস এখানে যথেষ্ট মনোযোগ দিয়ে বিষয়টা শুনছেন, কারণ আপনাদের জন্যই কিন্তু একটা ডেডিকেটেড ইউনিট হিসেবে এখানে বি ইউনিটের আলাদাভাবে রাখা হয়েছে, যেটা আমি লাস্ট বছর আমার এইচএসসি 21-এ আমি কিন্তু ডি ইউনিটের মাধ্যমে এসেছিলাম, যেটা এখন আর ডি ইউনিট নেই, বিয়ের সাথে ডি মার্চ করে ফেলেছে। এখন কথা হচ্ছে এই যে আপনার বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যেটা হচ্ছে লিখিত অংশে বাংলা এবং ইংরেজি, বাংলাতে কিন্তু আপনাকে 11 পেতে হচ্ছে, বাংলা এবং ইংরেজি মিলে আপনাকে টোটাল 11 পেতে হচ্ছে। তো লিখিত অংশ নিয়ে চিন্তার কারণ নেই, কারণ যখনই আপনি এমসিকিউ অংশে পাস করে ফেলবেন দেন আপনার লিখিত অংশে আপনার খাতা কাটা হবে। লিখিত অংশের বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, অনুবাদ থাকছে, এখানে মূলভাব থাকছে, সারমর্ম থাকছে, আপনারা সেই বিষয়টা একদম একটা কোয়েশ্চেন দেখলেই বুঝে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে লিখিত অংশের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া দরকার আছে কিনা, অবশ্যই দরকার আছে। আপনার লিখিত অংশকে আপনি ভাবছেন স্যার লুজ, স্যার এক্সট্রা পেজ, কোনো কিচ্ছু নাই। একটা সিম্পল একটা বক্স দিয়ে দিবে, সেই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে। সো লিখার ধরন অনুযায়ী আপনি কিন্তু এখানে করতে পারবেন। এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একদিক থেকে খুব সহজ, একদিক থেকে খুবই কঠিন। আমাদের বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার বি ইউনিট বা বিভাগ পরিবর্তনের জন্য কিন্তু রিটেন নেই, একমাত্র ঢাকা ইউনিভার্সিটি বাদে। তো রিটেন যদি আপনি খুব সুন্দর করে লিখতে পারেন, আপনার যদি লিখার ধরন ভালো থাকে, আপনার যদি ডেমোগ্রাফিক কন্ডিশন যদি আপনি খুব ভালোভাবে দেখাতে পারেন, ইজি আপনার রিটেনে আপনি এমসিকিউতে পাস করে আসবেন, রিটেনে গিয়ে আপনি খুবই ভালো একটা স্কোপ। আমি আপনাদেরকে পার্সোনালি এই রিটেনে খুব ভালোভাবে হেল্প করতে পারবো। এখন কথা হচ্ছে এই রিটেন অংশ তো আপনি পার পেয়ে গেলেন, অর্থাৎ একটা বিষয় খেয়াল করুন, আপনি এমসিকিউ অংশে এবং রিটেন অংশে দুটোই আপনার কম্পাইল, আপনি খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ফেললেন, আপনি ভর্তি পরীক্ষা দিতে গেলেন। এখন ইনভায়রনমেন্ট, ভর্তি পরীক্ষার ইনভায়রনমেন্ট, এগুলো নিয়েও আমাদের আলোচনার বিষয় আছে। এখন তাহলে এমসিকিউয়ে সব থেকে বড় ভুলের জায়গাটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। 4টা প্রশ্নের ভুল উত্তর, একটা প্রশ্নের সঠিক উত্তর চলে যাবে, অর্থাৎ আপনি 4টা ভুল করবেন, একটা সঠিক উত্তরের মার্ক কেটে যাবে, অর্থাৎ 4টা ভুল করলে 5 মার্ক কেটে নিচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু চাইলেও আপনি ইচ্ছা মতো দাগাতে পারছেন না। সব থেকে বড় যে বিষয়টা হয় যে ইংরেজি অংশে কেন ফেল করে, ইংরেজি অংশে ফেল করে জাস্ট বিকজ অফ নেগেটিভ মার্কিং। যখন আপনি দেখছেন একটা স্টুডেন্ট সে কি 15টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন হুবহু অ্যান্সার করতে পারবে না, মানে বিষয়টা এরকম যে আচ্ছা আমি এই 5টা শিওর, এই 5টা শিওর হলে আমি 5টা দাগিয়ে ফেলি, পরের 5টা কিন্তু অনেক সময় হয়ে যায় নেগেটিভ মার্কিং। একটু খেয়াল করে দেখুন, পরের 5টা কিন্তু ভুল হলোই,
আর একটা মার্ক কিন্তু এক্সট্রা চলে গেল, অর্থাৎ সঠিক 5টা থেকে ওই পাশের 1 মার্ক কাটা চলে গেল, অর্থাৎ এখানে পেয়ে গেল 4 মার্ক, তখনই চলে আসে ফেল। এখন এই জিনিসটার জন্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, একটু সজাগ থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। এর পাশে আমি যদি আপনাদেরকে একটু আশার কথা বলি, আশার আলো বলি, যে খুব সহজ একটা কনসেপ্ট এবং সবথেকে মজার বিষয় যে যারা বিজ্ঞানে, আমি নিজে বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম, আমি কিন্তু সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু আমার এসএসসি ছিল। এখন কথা হচ্ছে যে এই যে আপনার বিজ্ঞান থেকে আমরা বিভাগ পরিবর্তন করেছি বা করছি, সেক্ষেত্রে কী কী ধরনের সাবজেক্ট আমার আসতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। এখানে অনেক ধরনের ইন্টারেস্টিং সাবজেক্টগুলো আছে, অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী সেই বিষয়গুলো সাজাতে হবে। তো আমি বলে রাখি যেখানে আপনি টোটাল 45টা ডিফারেন্ট সাবজেক্ট পেয়ে যাবেন। তো সাবজেক্টগুলোর মধ্যে আমরা যেমনটা বললাম, কলা আছে, আইন আছে, সামাজিক বিজ্ঞান আছে, ইন্টারেস্টিং সাবজেক্টগুলো রয়েছে। তাহলে মূল যে জিনিসটা হচ্ছে যে মানবিকের যে ডেডিকেটেড ইউনিট বি ইউনিট, সেখানে থাকছে 1694টি আসন, বিজ্ঞানের ক্ষেত্রে থাকছে 962টা আসন এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে থাকছে 278টা আসন। ব্যবসা অনুষদের ক্ষেত্রে বলে রাখি যে ব্যবসার যে এখানে তারা বিভাগ পরিবর্তন করতে পারছে 278টা আসনের মাধ্যমে, এবং এখানেও তাদেরকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মধ্য দিয়েই পরীক্ষাটা দিতে হচ্ছে। তো সর্বমোট 2934 আসনের এই বি ইউনিট এক্সামে লক্ষাধিকের বেশি শিক্ষার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করে থাকে। তো খুব স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি এখানে অ্যান্সার করতে পারেন, বি ইউনিট কিন্তু আপনার খুব ইজিলি। আচ্ছা, বাদ যাওয়ার মধ্যে তেমন কিছু নেই। আই গেস আপাতত আপনারা যদি পরীক্ষার বিষয়গুলো জানতে পারেন যে কোন বিষয়গুলো আমার ইম্পর্টেন্ট এবং কোন বিষয়গুলো জানতে হবে, তাহলেই আই গেস এনাফ। আমি যদি আপনাদেরকে এখন বিভাগ পরিবর্তনের পরের যে অংশটাতে চলে যাই, সেটা হচ্ছে একটু আইবিএ নিয়ে কথা বলে ফেলি। আইবিএর এই অংশটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আইবিএতে 120 মিনিটের একটা পরীক্ষা হবে এবং 20 মিনিটের পরীক্ষায় আপনাকে জিপিএ 8 রাখতে হবে, যে কোনো বিভাগের শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি যদি সাবজেক্টের কথা বলে দিই, ইংরেজিতে থাকবে আপনার 30 মার্কের এমসিকিউ, দেন গণিতে থাকবে 25 মার্কের, এবং আপনার অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি সেখানে থাকবে 15 মার্ক। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 30, 25 এবং 15, অর্থাৎ 70 মার্কের এক্সাম। এই 70 মার্কের এক্সামে কিন্তু আপনাদের একটা কাট মার্ক এখানে দিয়ে দেওয়া আছে। কাট মার্কের ক্ষেত্রে আপনাকে ইংরেজিতে অবশ্যই 12 পেতে হবে, গণিতে অবশ্যই 25-এর মধ্যে 10 পেতে হবে, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 15-এর মধ্যে 6 পেতে হবে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এর সাথে আপনার কিন্তু একটা ডিসক্রিপটিভ বা রিটেন অংশ আছে, সেই রিটেনে কিন্তু 30 মার্ক থাকবে, কাট অফ কিন্তু এখানে 12 মার্ক। আর এই রিটেনের কী কী থাকবে সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, ডিসক্রিপটিভ রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, থিমেটিক রাইট আপ। এই বিষয়গুলো আপনার একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝে যাবেন। এখন এক্ষেত্রে আইবিএর ক্ষেত্রে একটু বলে রাখি যে 160 জনকে এখানে আপনার রিটেনে টেকাই, মেইনলি 10,000 বা 15,000-এর মতো এখানে অ্যাপ্লাই করে থাকে। তো 160 জনকে রিটেনে টেকানোর পরে, অর্থাৎ এই রিটেনে টেকানোর পরে তারপরে কিন্তু আর একটা ভাইবা ফেস করতে হয়। এখানে ভাইবা বলে না, মূলত এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল চেক করার জন্য। সো কমিউনিকেশনের এই এক্সামটাতে আপনার ভাইবা। তো এখানে কিন্তু বাকি 40 জনকে বাদ দিয়ে 120 জনকে এখানে ফাইনালি চান্স নিতে হয়। তো এক্ষেত্রে যারা বিজ্ঞানের আছেন, বাণিজ্যের আছেন বা মানবিকের, সবাই কিন্তু বিভাগ পরিবর্তনের যে সেগমেন্ট আমরা বলছি, এটাও একটা বিভাগ পরিবর্তনের সেগমেন্ট হিসেবে রাখতে পারেন। আমি একটু সি ইউনিটে চলে যাই। সি ইউনিটের কিন্তু ডেডিকেটেড ইউনিট যারা হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে 7.50 রাখতে হয়। বিজ্ঞান শাখার জন্য কিন্তু এখানে অবশ্যই 8 রাখতে হবে, আর মানবিকের জন্য 7.50 রাখতে হবে। এখানে একটা বিষয়, যেখানে খুব বেশি আসন নেই, বিজ্ঞান থেকে কোন বিষয়টা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে বিজ্ঞানের যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য এখানে বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত অথবা অর্থনীতি। আপনি গণিত দাগালে গণিত এবং অর্থনীতি দাগালে অর্থনীতি। তো এইভাবে করে টোটাল 60 মার্কসের কিন্তু এমসিকিউ থাকছে। লিখিত অংশতেও সেম, আইসিটি যেটা সেটা আবশ্যিক হিসেবে থাকছে, এর পাশাপাশি ভুল সংশোধনী বাংলা, ইংরেজি এগুলো থাকবে। আর এক্ষেত্রে এই বিজ্ঞান বা মানবিক দুটোর ক্ষেত্রেই সেম। বাণিজ্যের ক্ষেত্রে তো বাণিজ্যের ডেডিকেটেড সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে, এবং বিজ্ঞান এবং মানবিক থেকে যারা বিজ্ঞানের শিক্ষার্থীরা আছেন তারা সেক্ষেত্রে আপনারা দাগাতে পারেন হচ্ছে গণিত, আর যারা মানবিকের শিক্ষার্থীরা আছেন তারা দাগাতে পারেন অর্থনীতি। এটা একটা বিষয়। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে টোটাল কতগুলো আসন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিজ্ঞান থেকে মাত্র 87, অর্থাৎ 87 জন কিন্তু আপনারা এই বাণিজ্যতে আসতে পারবেন, কোটাতে আসতে পারবে 8 জন, আর মানবিক থেকে মাত্র 23 জন শিক্ষার্থী কিন্তু এখানে
আসতে পারবে, অর্থাৎ খুবই লো স্কোপ এখানে থাকছে। তবে বিজ্ঞানের শিক্ষার্থীরা অবশ্যই ট্রাই করতে পারবেন। 87 খুব কঠিন কিছু না, মানে সংখ্যাটা কিন্তু খুব ছোট মনে করবেন না। এই ইউনিটে চলে যায়। এই ইউনিটের বিভাগ পরিবর্তনটার সেগমেন্টটাও একটু জানা প্রয়োজন। এই ইউনিটে সাধারণত বিভাগ পরিবর্তন করবে হচ্ছে বাণিজ্য এবং মানবিকের শিক্ষার্থীরা। আর যেহেতু সায়েন্সের ডেডিকেটেড ইউনিট, তো সায়েন্সের সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই নিজেরা জানেন। আর যারা আমরা ধরে নিচ্ছি যে আপনারা যারা বিভাগ পরিবর্তনের চিন্তা করছেন তারা হয়তো এই ইউনিটের এখানে সেভাবে অ্যাপ্লাই করবেন না, বা করলে হয়তো সেই প্রিপারেশনটা তুলনামূলক কম। একটা বলে রাখি যে আমরা অনেক সময় শুনে থাকি যে দুই নৌকায় পা দেওয়া। তো দুই নৌকায় পা দেওয়াটাকে আমি স্ট্র্যাটেজিক্যালি বলি যে ওকে ফাইন, এটা একটা প্ল্যান এ প্ল্যান বি হিসেবে রাখা, কিন্তু প্রিপারেশনে যেন ঘাটতি মনে হয় যাচ্ছে একটাতে আছে একটাতে খুব নেই, আপনি তো সমান তালে আসলে যেতে পারবেন না। দেখেন আমি অ্যাজ আ সায়েন্সের স্টুডেন্ট আমি কিন্তু পুরো সময়েই আমি বি ইউনিটের প্রিপারেশন নিয়েছি। আফটার এইচএসসি আমার যত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই ছিল সব আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, এবং ততক্ষণ পর্যন্ত আমি জানতাম যে আমি ভার্সিটির এই ইউনিটের সাথে সাথে আমি বি ইউনিটের প্রিপারেশন নিব। এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা বিষয় যে ওকে মনে হয় হবে না চান্স বি ইউনিটে, বা একটা প্ল্যান হিসেবে রাখি। তো এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ। যাদের মনে প্রাণে বিশ্বাস যে আচ্ছা আমার সায়েন্স থেকে আমি অনেক দূরে সরে যেতে চাই, তাহলে অবশ্যই আপনারা শুধু বি ইউনিটের প্রিপারেশন নিন, এটা কাজে দিবে। আমি নিজে দেখেছি আমার যে ফ্রেন্ডরা এ বি করেছে তাদের কিন্তু অনেকেরই ভালো ফলাফল আসেনি, জাস্ট বিকজ তাদের এই কম্প্যারিজনটা ছিল, প্রিপারেশনের মধ্যে একটা তুলনামূলক একটা বৈসাদৃশ্য ছিল। তো এই হচ্ছে বিষয়। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আপনাদের টোটাল 1891টা আসন রয়েছে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলো এখানে আছে। ওকে, এখন বিজ্ঞান শাখা থেকে আপনারা যদি বি ইউনিটের কথা বলেন তাহলে তো জানেনই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বিষয়গুলো থাকছে। এক্ষেত্রে যেই সকল স্টুডেন্ট, আমি একটু বলে রাখি যে যেই সকল স্টুডেন্ট মানবিক অথবা ব্যবসা শাখা থেকে বিভাগ পরিবর্তন করবেন এই ইউনিটের জন্য, তাদের ক্ষেত্রে আচ্ছা আমি বলবো যারা বিজ্ঞানের স্টুডেন্টরা আছেন একটু সময় অপেক্ষা করুন, আমি এটা বলার পরে আপনাদের উদ্দেশ্যে আরও বেশ কিছু বিষয়ে এখানে আলোচনা করব। তো এক্ষেত্রে মানবিক বা বাণিজ্যের যেই সকল শিক্ষার্থীরা এখানে আসবেন তাদের জন্য কিন্তু খুব বেশি আসন নেই, অনেক কম আসন রয়েছে এখানে। তো বলতে পারেন যে আসন সংখ্যা বেশ সীমিত, অর্থাৎ বলা যায় 3টা 10টা এভাবে করে বিভিন্ন সাবজেক্টে আছে। জীববিজ্ঞান অনুষদে মনোবিজ্ঞান থেকে আসবে 20 জন, মানবিক থেকে, জীববিজ্ঞান ব্যবসা শিক্ষা থেকে আসবে 20 জন, এবং বিজ্ঞান থেকে আসবে 40 জন, এভাবে করে এই বিষয়গুলো আছে। এখন কথা হচ্ছে যে কী কী পরীক্ষা আসবে সেটা গুরুত্বপূর্ণ। যে 4টি বিষয় আপনাকে এখানে থাকতে হবে, যে বাংলা, ইংরেজি এবং আইসিটি উত্তর দিতে হবে আবশ্যিক, এবং এর বিপরীতে আপনি এক্সট্রা যেটা থাকবে গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এই বিষয়গুলো থেকে অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে ওই ঘুরে ফিরে আপনার এমসিকিউ এবং রিটেন দুটো সেগমেন্টে পরীক্ষা হবে। তো এর মাধ্যমে আপনারা যারা মানবিক এবং বাণিজ্যের শিক্ষার্থীরা আছেন তারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞানের সাবজেক্টে যেতে পারেন। তো এই ছিল ওভারঅল বিভাগ পরিবর্তনের আলোচনা। খুব বেশি কিছু ছিল না, আমি জাস্ট এগুলোকে আপনাদের সামনে জাস্ট রিপ্রেজেন্ট করলাম। আর বিস্তারিত আপনারা আমার এই ভিডিওর কমেন্ট ডিসক্রিপশনে আমি আপনাদেরকে এই সার্কুলারগুলোর আমি আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তো এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে এখন এখানে জানানো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন। আমি মেনলি সায়েন্সের স্টুডেন্টদের কথা বলছি যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করবেন, যেহেতু আমার এক্সপার্টিস এখানে, আমি নিজে এই বিষয়টা জেনেছি। আমার পজিশনের হিসেবে যদি একটু বলি যে 633 633তম পজিশন ছিল, খুব বেশি ছিল না। আমার বেশ কিছু ভুলের জন্য আমি কিন্তু এই পজিশনটাকে এত পিছিয়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, আর একটা মার্ক যদি আমার এদিকে ওদিক হয়ে যেত তাহলে হয়তো আমার চান্সই হতো না। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয় রাখাই যায়। আর এক্ষেত্রে আপনাদের যে বিষয়টা, আপনারা কীভাবে আমার 633 পজিশন থেকে আমি আপনাদেরকে পুশ করে অ্যাজ আ 100 পজিশন বা 200 পজিশন, অ্যাটলিস্ট 50 মধ্যে আমি আপনাদেরকে পুশ করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারবো, সেটা আই গেস আমার এক্সপার্টিস আছে। এখন কথা হচ্ছে এই যে আপনার বিজ্ঞান থেকে আপনি বিভাগ পরিবর্তন করছেন, এটার মূল সেগমেন্ট হচ্ছে যে না, আমি ধরে নিলাম আপনার বিজ্ঞানের স্টুডেন্ট না, অর্থাৎ বিজ্ঞানের স্টুডেন্ট না বলতে মনে প্রাণে বিজ্ঞানের স্টুডেন্ট না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপনাদের আর ভালো লাগছে না। এখন এক্ষেত্রে আপনার কাজ হবে বেশ কিছু বই কালেক্ট করে ফেলা, বইয়ের সাথে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন স্ট্র্যাটেজিক্যালি সেটাও আমি এখানে বলবো। বইয়ের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে, বাংলার জন্য আপনি নিশ্চয়ই জানেন বাংলার ক্ষেত্রে আপনি 9 10 বাংলা ব্যাকরণ, সাহিত্য জিজ্ঞাসা, এর পাশাপাশি যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের বাংলার অংশটা,
এই বিষয়গুলো আপনাদের এখানে জানতে হবে। ইংরেজির ক্ষেত্রে টোফেল ইম্পর্টেন্ট। টোফেল আমি নিজে আপনাদেরকে টোফেলগুলো ঘুরে ফিরে অনেক কিছু আপনাদেরকে টোফেল থেকে দেখাবো। এই টোফেলের পাশাপাশি আপনাদেরকে কম্পিটিটিভ এক্সামের যে কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো সেগুলো করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপনাদেরকে সলভ করতে হবে। অর্থাৎ ইংরেজিতে দুর্দান্ত প্রিপারেশন রাখার জন্য যা যা করা যায়, ইংরেজির যে মূল টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে ভোক্যাব দেখতে হবে, ভোক্যাবে অনেক স্ট্রং একটা গ্রিপ রাখতে হবে, ফ্রেজেস অনেক ইম্পর্টেন্ট, কম্প্রিহেনশন থেকে 5 মার্ক থাকতে হবে। অর্থাৎ একটা প্যাসেজ পড়লে আপনি 5টা অ্যান্সার করতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আমরা কম্প্রিহেনশন কিন্তু বাদ দিয়ে দিই, তো এটা ভুল। এর পাশাপাশি সাধারণ জ্ঞানে চলে আসি। সাধারণ জ্ঞান আমি আমার সাবজেক্ট পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন। আমি অ্যাজ এ হিউজ জিওপলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আমার ইন্টারেস্ট এখানে, তো সেক্ষেত্রে আমার এই সাবজেক্টটা চুজ করা, এবং আমি আই গেস আপনাদের সাধারণ জ্ঞান অংশেও আমি হেল্প করতে পারবো। তো ইউনিভার্সিটির শুরুর দিকে কিন্তু আমার সাধারণ জ্ঞানের বেশ কিছু ক্লাস নেওয়া আছে, এবং সাধারণ জ্ঞান আমার আগ্রহের জায়গা থেকেও আমি কিন্তু এখন সাধারণ জ্ঞান অংশটা তো আপনাদেরকে তুলনামূলক দেখিয়ে দিতে পারবো। এই হচ্ছে সাধারণ জ্ঞানের অংশে আমি বলে রাখি আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি। আন্তর্জাতিক অংশ তো আপনারা সকলে জানেন, বিভিন্ন সংস্থা বলেন, জিওপলিটিক্যাল কন্টেম্পোরারি ইস্যু বলেন, এগুলো ইম্পর্টেন্ট। এর পাশাপাশি সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর অংশটা আমরা নিশ্চয়ই জানি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধারণ জ্ঞানই এখানে একটা গোলমার্ক হতে পারে, আপনার ট্রাম্প কার্ড হতে পারে সাধারণ জ্ঞান। সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে ইংরেজিতে আপনি 6 পেয়ে গেলেন, বাংলাতে আপনি 10 পেলেন, এবং সাধারণ জ্ঞান এসে আপনি পেয়ে গেলেন 22, ঢাকা ইউনিভার্সিটি আপনার। এখন এই জিনিসটার জন্য স্ট্র্যাটেজিক্যালি আমি আপনাদের আরও বিস্তারিত জানাবো। আই গেস ক্লাসের মধ্যে এই বিষয়গুলো আরও আলোচনা করা যাবে, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আপনাদের জন্য মূল যে মেসেজটা সেটা হচ্ছে, আমি স্বল্প সম্মানিতে, কেন স্বল্প সম্মানিত বলছি, যে খুবই স্বল্প সম্মানিতে, আপনারা প্লিজ আমাকে নক করুন, মেসেজ করুন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং ঢাকা ইউনিভার্সিটি লাইফের একটা মাত্র এক্সাম আপনি দিতে পারবেন। ওকে, সো একটু প্রবলেম হয়েছিল, তো যার জন্য পরের অংশটা আসলে এখানে মূল ভিডিওতে আমি অনেকক্ষণ বলে ফেলেছিলাম, কিন্তু পরের অংশতে গিয়ে আসলে এখানে যোগ হয়নি। তো আমি ওই অংশটা একটু বলে ফেলি এখানে। সেটা হচ্ছে যে আপনার তাহলে এই হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রিপারেশন। আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আর যেহেতু অ্যাডমিশন টাইমে এসেই এই ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়, তো প্লিজ আপনারা ফিল ফ্রি টু নক, বিস্তারিত জানার জন্য বলেন। স্বল্প সম্মানী বলতে আমি একটু বলেই ফেলি, 900 টাকা, এবং আমি আপনাদেরকে এখানে এক্সাম, রিটেন, এমসিকিউ 3 অংশই আপনাদেরকে ইংরেজিতে সাহায্য করব। তো খুবই ভালো একটা কনসেপ্ট হতে যাচ্ছে, এবং আমরা যেহেতু লাইফ টু লাইফ একদম ফেস টু ফেস কথাবার্তা বলবো, তো আপনাদের একদম রুট লেভেলের প্রবলেমগুলো আমি এখানে চিহ্নিত করতে পারবো, বা আমার প্রবলেমগুলো আপনাদেরকে আমি দেখিয়ে, আমার ফ্রেন্ডদের সাকসেস বলেন, আমার তুলনামূলক এটাকে সাকসেস বলা যায় কিনা, হ্যাঁ ইনশাল্লাহ, তো এই জায়গা থেকেও আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার্থীদের জন্য, সকলের জন্য শুভকামনা। এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এতক্ষণে, তো ততক্ষণে আপনারা একটু যদি মেন্টালি আপনারা একটু সময় নিয়ে আপনারা আবার নতুন উদ্যমে শুরু করেন। তো সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে।